রক্তমুখী দর্পণ, চন্দনাপুরের অভিশাপ। চন্দনাপুরের সেই পুরনো রাজবাড়িটার নাম শুনলেই বুকের ভেতরটা কেমন যেন হিম হয়ে আসে। লোকে বলে ওটা বাড়ি নয়, একটা পাথুরে কফিন। বিশাল বিশাল থাম, খসে পড়া চুনকাম, আর চারপাশটা ঘিরে থাকা জঙ্গল, সব মিলিয়ে জায়গাটা দিনের বেলাতেও যেন অমাবস্যার অন্ধকার মেখে থাকে। সেখানেই চার বন্ধুর রোমাঞ্চকর অভিযানের শুরু, যা শেষ হয়েছিল এক ভয়াবহ রক্তাক্ত বিভীষিকায়। গল্পের মূল চরিত্র চারজন: অনির্বাণ, যুক্তিবাদী লেখক; সৌম্য, শৌখিন ফটোগ্রাফার; ঋত্বিকা, ইতিহাসের ছাত্রী যে সবকিছুর গভীরে যেতে চায়; গগন, তাদের লোকাল গাইড, যার ভাষা খাঁটি মেদিনীপুরের মিঠো গন্ধ মাখা। অনির্বাণের নতুন ভৌতিক উপন্যাসের জন্য একটা জ্যান্ত প্লট দরকার ছিল। সৌম্যর ক্যামেরায় তখন নতুন লেন্স, আর ঋত্বিকার মাথায় চেপেছে পুরনো রাজবাড়ির স্থাপত্য রহস্য। তারা ঠিক করল চন্দনাপুরের এই আয়না মহল তারা এক্সপ্লোর করবে। মেদিনীপুরের দাসপুর এলাকা ছাড়িয়ে আরও ভেতরে, জঙ্গলের মাঝেই প্রাসাদ। গাড়ি থেকে নামতেই তাদের স্বাগত জানালো গগন। লুঙ্গি আর ফতুয়া পরা মানুষটা হাতে একটা বড় লাঠি নিয়ে দাঁড়িয়েছিল। গগন মুখ খুলতেই তার মেদিনীপুরের সুর ভেসে এলো। আইছেন যখন থাকেন, কিন্তু বাবা বলি রাখি, ই রাজবাড়ির হাওয়া ভালো লয়। দিনের আলো থাকতে থাকতে পলাইলে জানটা বাঁচবে। ইখানে একখান আয়নাকর ঘর আছে, সেখানে পা দিলে আর ফিরন নাই। অনির্বাণ হেসে বলল, আরে গগন কাকা, আমরা তো ওই আয়নার গল্প শুনতেই এসেছি, ওটা না দেখলে অভিযান পূর্ণ হবে না। গগন একটা দীর্ঘশ্বাস ফেলে বিড়ি ধরাল। বড় জেদ তোমাদের কচি বয়সে, তবে জানবে, সব আয়না নিজের মুখ দেখায়নি, কিছু আয়না ভেতরকার শয়তানটারেও দেখায়। প্রাসাদের ভেতরটা ধুলো আর মাকড়সার জালে ভর্তি। প্রতিটি পদক্ষেপের সাথে মেঝে থেকে একটা হাড় কাঁপানো ক্যাচ ক্যাচ শব্দ হচ্ছে। সৌম্য তার ফ্ল্যাশলাইট জেলে চারিদিকটা দেখছিল। হঠাৎ ঋত্বিকা একটা ঘরের সামনে দাঁড়িয়ে পড়ল। দরজায় মরচে ধরা তালা, কিন্তু সেটা অর্ধেক খোলা। উপরে লেখা আয়না মহল। গগন পিছিয়ে গেল দুপা। ওরে বাবা, ই ঘরে ঢুকনি, ইটাসি রক্তমুখী আয়নাকর ঘর। রাজামশাই নিজের রানীর গলা ইখানেই কাটিছিলেন। অনির্বাণ বাধা মানল না। ধাক্কা দিয়ে দরজা খুলতেই একটা অদ্ভুত ঠান্ডা হাওয়া তাদের স্পর্শ করে গেল। ঘরের চারপাশটা আয়নায় মোড়া, তবে সাধারণ আয়না নয়। প্রতিটি আয়নার কাঁচ কেন যেন একটু লালচে আভাযুক্ত। মনে হয় যেন কাঁচের ভেতরে টাটকা রক্ত মিশিয়ে দেওয়া হয়েছে। হঠাৎ সৌম্য চিৎকার করে উঠল, অনির্বাণ, আমার ক্যামেরা কাজ করছে না। সবাই তাকিয়ে দেখল ডিজিটাল ক্যামেরার ডিসপ্লেতে শুধু লাল রঙের ঝিলিক, কোনো ছবি উঠছে না। এরই মাঝে ঋত্বিকা বড় আয়নাটার সামনে গিয়ে দাঁড়াল। বিশাল সেই আয়নার ফ্রেমটা মানুষের হাড় দিয়ে খোদাই করা বলে মনে হচ্ছিল। ঋত্বিকা বিড়বিড় করে বলল, দেখ, আয়নাটার ভেতরে আমাদের রিফ্লেকশনগুলো কেমন যেন আলাদা দেখাচ্ছে। আসলেই তাই। আয়নায় অনির্বাণের ছায়াটা তার দিকে তাকিয়ে পৈশাচিক হাসছে, যখন অনির্বাণ নিজে গম্ভীর মুখে দাঁড়িয়ে। সৌম্যর ছায়ার হাতে কোনো ক্যামেরা নেই, তার বদলে আছে একটা ধারালো খুর। আর গগনের ছায়াটা আয়নার ভেতর নেই। আয়নাটা শুধু একটা শূন্য জায়গা দেখাচ্ছে সেখানে। গগন হঠাৎ কাঁপা কাঁপা গলায় বলে উঠল, পলাও, এবার পলাও, ই আয়না জ্যান্ত হয়ে গিয়েছে, ইটা রক্ত খুঁজছে। পালানোর রাস্তা আর রইল না। ধপ করে দরজাটা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। বাইরের জঙ্গল থেকে হঠাৎ ঝিঝি পোকার ডাক বন্ধ হয়ে একটা কবরের নীরবতা নেমে এলো। আয়নার ভেতর থেকে ফোঁটা ফোঁটা রক্ত বের হতে শুরু করল। কাচের গায়ে লাল তালের ছাপ পড়ছে, যেন ভেতর থেকে কেউ ধাক্কা দিচ্ছে। হঠাৎ ঋত্বিকা একটা তীক্ষ্ণ চিৎকার দিল। দেখা গেল তার ছায়াটা আয়নার ভেতর থেকে তার গলা টিপে ধরছে। রক্তচোষা জোঁকের মতো আয়নার কাঁচটা লাল হয়ে উঠল। অনির্বাণ চিৎকার করে বলল, সৌম্য, কুঠারটা বের কর। সৌম্য তার ব্যাগের কুঠার দিয়ে আয়নায় আঘাত করতে গেল, কিন্তু আশ্চর্য, কুঠারটা আয়নায় লাগামাত্র সেটা কাঁচের ভেতরে ঢুকে গেল, যেন ওটা কোনো কঠিন বস্তু নয়,
বরং জমাট বাঁধা রক্ত। গগন তখন পাগলের মতো চিৎকার করে বলছে, তোমাদের আগেই বলেছিলুম ই রাজামশাই নিজের বংশের রক্ত ইখানে জমা করি রাখছে, আজ তোমাদের রক্তে ই আয়না আরও লাল হবে রে বাবা। রুমের ভেতর অন্ধকার ঘন হয়ে আসছে। প্রতিটি আয়না থেকে এখন মানুষের হাহাকার শোনা যাচ্ছে। অনির্বাণ লক্ষ্য করল গগন একদম শান্ত হয়ে দাঁড়িয়ে আছে। তার চোখে এখন আর ভয় নেই, বরং এক অদ্ভুত তৃপ্তি। অনির্বাণ গর্জে উঠল, গগন কাকা, তুমি কেন কিছু করছো না? আর তোমার ছায়া কেন দেখা যাচ্ছে না আয়নায়? গগন একটা পৈশাচিক হাসি দিল। তার মেদিনীপুরের সুরটা এখন বদলে গিয়ে এক গভীর গম্ভীর গলায় রূপান্তরিত হল। ছায়া তার থাকে যে মানুষ, মুই তো এই আয়নার পাহারা দিই 100 বছর ধরে, আজ 3টে টাটকা মুন্ডু পাইলে মরণ থেকে মুক্তি পাব মুই। বোঝা গেল গগন কোনো মানুষ নয়, সে এই অভিশপ্ত আয়নারই এক দাস। সেই তাদের ভুলিয়ে এখানে নিয়ে এসেছে। আয়নার ভেতর থেকে রাজার প্রেতাত্মা বেরিয়ে এলো, হাতে এক বিশাল খাড়া। ঋত্বিকার হাতের উপর রক্ত ঝরছে আয়না থেকে। অনির্বাণ বুঝতে পারল যুক্তিতে কাজ হবে না। সে দেখল প্রতিটি আয়নার কেন্দ্রে একটা করে ছোট কালো বিন্দু আছে। সে তার পকেটে থাকা পুরনো দেশলাই জেলে দিল। আগুনের আলো পড়তেই আয়নার ভেতরের প্রেতাত্মারা চিৎকার করে উঠল। অনির্বাণ চিৎকার করে বলল, সৌম্য, আগুন, এরা আলোকে ভয় পায়। সৌম্যর কাছে থাকা স্যানিটাইজারের বোতলটা সে ছুঁড়ে মারল প্রধান আয়নাটার ওপর, এবং অনির্বাণ সেখানে আগুন ধরিয়ে দিল। মুহূর্তের মধ্যে নীলচে আগুন জ্বলে উঠল। আয়নার কাঁচগুলো এক এক করে ফেটে যেতে লাগল এক কান ফাটানো শব্দে। গগন আর্তনাদ করতে করতে ধোঁয়ায় মিশে গেল। মোর মুক্তি, মোর রক্ত বলতে বলতে গগন বিলীন হয়ে গেল। সকালবেলা যখন পুলিশ আর গ্রামবাসীরা চন্দনাপুরের সেই ঘরে পৌঁছল, তারা দেখল অনির্বাণ, সৌম্য আর ঋত্বিকা জ্ঞান হারিয়ে পড়ে আছে। ঘরটা এখন আর আয়নায় মোড়া নেই, শুধু দেওয়ালে রক্তের মতো কিছু ছোপ লেগে আছে। কিন্তু গল্পের শেষ এখানেই নয়। হাসপাতাল থেকে ফেরার পর যখন অনির্বাণ নিজের বাড়ির বাথরুমে আয়নার সামনে দাঁড়াল, সে চমকে উঠল। আয়নায় তার মুখটা স্বাভাবিক, কিন্তু তার পিছনে দাঁড়িয়ে আছে গগন, যার হাতে একটা লাঠি আর ঠোঁটে সেই মেদিনীপুরের রহস্যময় হাসি। গগন আয়নার ভেতর থেকে ফিসফিস করে বলল, বাবু, মেদিনীপুর আইছিলেন, কিছু তো নিয়ে যাবেন সাথে? অনির্বাণ আয়নাটা ভেঙে চুরমার করে দিল, কিন্তু ভাঙা কাঁচের প্রতিটি টুকরোতে এখন গগনের শত শত মুখ হাসছে। অভিযান শেষ হয়নি, বরং শুরু হয়েছে এক অনন্ত দুঃস্বপ্নের।